আচ্ছা, রবীন্দ্রনাথের খেয়া কবিতাটা, রবীন্দ্রনাথের যে চৈতালি কাব্যগ্রন্থ আছে সেই কাব্যগ্রন্থের অন্তর্গত একটা কবিতা। রবীন্দ্রনাথের যে নিসর্গ সৌন্দর্য, মানবপ্রেম, এই সমস্ত কিছু তার এই কাব্যের মধ্যে, বিভিন্ন কবিতার মধ্যে আমরা পাই। এই চৈতালি কাব্যগ্রন্থের বেশিরভাগ কবিতা সনেট ধর্মী, অর্থাৎ চতুর্দশপদী যে কবিতা আমরা বলি, সেই চতুর্দশপদী কবিতার অর্থাৎ সনেট জাতীয় কবিতা হচ্ছে এই চৈতালি কাব্যের কবিতাগুলি। এখানে প্রকৃতির যে অপার সৌন্দর্য, সেই অপার সৌন্দর্যের সঙ্গে কবি সেই সৌন্দর্যকে একটা ব্যাপ্তি দান করলেন এই কবিতার মধ্যে। অর্থাৎ দেখো, আমাদের এই যে দৈনন্দিন যে জীবন, মানব জীবন, সেই মানব জীবনের যে একটা গতিময়তা রয়েছে, সেই গতিময়তা এই খেয়া কবিতার মধ্যে কবি তুলে ধরেছেন। আচ্ছা, কবি দেখেছেন, দূরদর্শী কবি এবং সেই সঙ্গে জীবনের যে বাস্তব প্রেক্ষাপট, সেই প্রেক্ষাপটে বসে কবির যে আত্মোপলব্ধি, সেটা ব্যঞ্জিত হয়েছে কবিতার মধ্যে। তিনি দেখেছেন যে এই যে আমাদের দেখো চারদিকের যে বিভিন্ন ব্যস্ততা, প্রতিকূলতা, সমস্ত কিছু রয়েছে, সেই সমস্ত কিছুর মধ্যে একটা নদী, সে যখন তার নিজস্ব গতিতে বেয়ে চলেছে, তার ওপর দিয়ে মানুষ এপার আর ওপারকে সংযুক্ত করছে কার মাধ্যমে? খেয়ার মাধ্যমে। খেয়া অর্থাৎ নদী পারাপারের যে নৌকা, সেই নৌকাকেই তো আমরা খেয়া বলি। তা সেই খেয়ার নৌকোর কাজ কি? এপারের মানুষের সঙ্গে ওপারের মানুষের একটা সুন্দর মেলবন্ধন রচনা করা। তা সেই মেলবন্ধন রচনার মধ্যে দিয়ে দেখো, কবি একদিকে দেখেছেন হিংসা, দেশ বিভেদ, মানুষে মানুষে হানাহানি, সমস্ত কিছুই কিন্তু তিনি লক্ষ্য করেছেন, দেখেছেন। এবং সেই তার মধ্যেও মানুষের এই যে এই যে ইতিহাস, অর্থাৎ হিংসা, দেশ, ক্রোধ, এর যে ইতিহাস, সেই ইতিহাস কিন্তু কখনো মানুষের জীবনকে আটকে রাখতে পারেনি। সেটা কিন্তু একইভাবে সামনের দিকে এগিয়ে চলেছে। ঠিক তেমনি নদীও কিন্তু বয়ে চলেছে, নদীও কিন্তু একইভাবে মানুষের গতিকে আরও ত্বরান্বিত করেছে। এই কবিতাটার নামকরণ সম্পর্কে যদি তোমাদের বলি, তাহলে বলবো যে এই যে নামকরণ তো বিভিন্নভাবে হয়ে থাকে, আমি আগেও বলেছি, বিষয়ের ব্যঞ্জনার ওপরেও হয়ে থাকে তার একটা। তো এখানে নামকরণের ব্যাপারটা কবি ব্যঞ্জনাময় এই যে কবিতা, সেই কবিতার পরিপ্রেক্ষিতে তোমার গভীর যে ব্যঞ্জনা রয়েছে, সেই গভীর ব্যঞ্জনাকে তার নামকরণটি আরও গভীরতা দান করেছে। অর্থাৎ কীরকম দেখো, এখানে কবি
নদী, ঘাট, যাত্রী, এই সমস্ত আমাদের দৈনন্দিন যে জীবন, সেই জীবনের যে কর্মকাণ্ড, সেটাকেই চিহ্নিত করছে। অনেক রকমের প্রতিকূল অবস্থার মধ্যেও এই নদী কিন্তু এপার ওপারের মানুষকে মিলিয়ে দিচ্ছে। কবি দেখছেন হিংসা, দেখছেন বিদ্বেষ, লড়াই, তার ইতিহাস, কিন্তু তাও কখনো সাধারণ মানুষের যে জীবনের চলা, নদীর যে চলা, সেটা না আটকে বছরের পর বছর ধরে কিন্তু নদী একইভাবে পারাপার করে চলেছে বিভিন্ন মানুষকে। এবং সেই কারণে নদীর বুকে এই যে বয়ে চলা, খেয়া তরীর এই যে বয়ে চলা, যাত্রীদের অপ্রতিরোধ্য যে গতি, সেই গতি এগিয়ে চলেছে অসীমের উদ্দেশ্যে। তাই সেই অসীমের উদ্দেশ্যে এগিয়ে চলা, মানুষের এই যে এগিয়ে চলা, মানুষকে পরিপূর্ণ হতে সাহায্য করছে কিন্তু নদী, তার খেয়া। তো নাহলে তো মানুষের, দেখো, মানুষের যে কাজ, সে কাজগুলো তো আটকে যেত। ধরো একটা নদী মাঝখানে, দুই পাশে দুটো গ্রাম, হ্যাঁ, দুপাশে দুটো গ্রাম, সেই গ্রামের মাঝখানে সেতু, সেতু হিসেবে কিন্তু সেই নদীটা কাজ করে চলেছে। তাহলে সেই খেয়া খেয়া কিসের কাজ করছে? মানুষদের চলার গতিটাকে সহজ করার কাজ করে চলেছে। মানুষ কোথায় চলেছে? যার যে কাজ, সেই কাজের উদ্দেশ্যে সে, অর্থাৎ অসীমের উদ্দেশ্যে তার যাত্রা, সেই যাত্রা, সেই গতি কিন্তু এই খেয়া কিন্তু স্তব্ধ হয়ে যায়নি কোনো রকম হিংসা দেশ ইতিহাসের আড়ালে। সে কিন্তু একইভাবে অপ্রতিরোধ্য, একইভাবে চলেছে। হ্যাঁ, তা সেদিক থেকে মানুষের এই গতি বা ছন্দের সঙ্গে খেয়া অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে গেছে। ঠিক আছে? আচ্ছা, তাহলে কারোর কোনো অসুবিধা নেই, তাই তো? তাহলে আমি সরাসরি কবিতায় চলে যাই। বইটা দেখ প্রত্যেকে। খেয়া নৌকা পারাপার করে নদী স্রোতে, কেহ যায় ঘরে, কেহ আসে ঘর হতে। তাহলে খেয়া নৌকোর কাজ কি? খেয়া নৌকো হচ্ছে একটা জলযান, অর্থাৎ নদী পারাপারের নৌকা, যেটা এপার থেকে, যার কাজ হচ্ছে এপার থেকে মানুষজনকে ওপারে নিয়ে যাওয়া, আবার ওপার থেকে এপারে নিয়ে আসা। অর্থাৎ নদীর যে স্রোত, নদীর যে জলপ্রবাহ, সেই জলপ্রবাহের ওপর দিয়ে এই খেয়া নৌকো পারাপার করে। খেয়া নৌকোর মাধ্যমে কোনো ব্যক্তি ঘরে আসে, অর্থাৎ ঘরে ফিরে আসে, আবার কেউ ঘর থেকে বেরিয়ে তার কোনো কাজের জন্য সে ওপারে যাতায়াত করে। আচ্ছা, পরে আছে দেখো, দুই তীরে দুই গ্রাম আছে জানাশোনা, সকাল হইতে সন্ধ্যা করে আনাগোনা। পৃথিবীতে কত দ্বন্দ্ব, কত সর্বনাশ, নূতন নূতন কত গড়ে ইতিহাস। দেখো, দুই তীরে দুটো গ্রাম, তাদের মধ্যে জানাশোনা আছে। অর্থাৎ দুটো গ্রামের মধ্যে এই যে আনাগোনা, অর্থাৎ আসা এবং যাওয়া, মানে যাতায়াত যেটাকে আমরা বলি, সেই যাতায়াতের মাধ্যমে তাদের মধ্যে জানাশোনা গড়ে উঠেছে। অর্থাৎ সকাল থেকে সন্ধে মানুষজন যাতায়াত করছে, অর্থাৎ কেউ ফিরছে, কেউ যাচ্ছে, এই যে ব্যাপারটা ঘটছে, পারাপার হচ্ছে। পৃথিবীতে কত দ্বন্দ্ব রয়েছে, সংঘাত রয়েছে, ঝগড়া, বিদ্বেষ, এগুলো রয়েছে। নতুন নতুন ইতিহাস গড়ে উঠছে। আমরা যদি ইতিহাসের দিকে তাকাই, দেখবে, তাহলে দেখতে পাবে যে ধরো বিভিন্ন সময়ে বিভিন্ন মানুষজন শাসন করেছে, বিভিন্ন তোমার
মানে তা ঝগড়া বিদ্বেষ মারামারি এগুলো সংঘটিত হয়েছে। যাই ঘটুক না কেন, একইভাবে কিন্তু নদীও যেমন বয়ে চলেছে, নদীর ওপর সেই পারাপার বা খেয়া নৌকো মানুষজনকে নিয়ে কিন্তু এই যাতায়াতও তাদের থামেনি। নতুন নতুন ইতিহাস গড়ে উঠেছে, কিন্তু অর্থাৎ ইতিহাস দেখবে একটা রাজত্ব একটা কিছু একটা ঘটনা সেটা শেষ হয়ে গিয়ে পুনরায় আবার একটা নতুন নতুন ঘটনা ইতিহাস রচনা করেছে, কিন্তু এদের চলাচলটা চলছে। আচ্ছা, পরে আছে দেখো, রক্তপ্রবাহের মাঝে ফেনাইয়া ওঠে সোনার মুকুট কত ফুটে আর টুটে। দেখো, তার আগের লাইনেই ঠিক শেষ করেছে যেটা, যে নতুন নতুন কত ইতিহাস গড়ে। অর্থাৎ রবীন্দ্রনাথ তিনি যে হিংসায় উন্মত্ত মানুষের যে রক্তাক্ত ইতিহাস সেটার কথাই এখানে উল্লেখ করেছেন। ঠিক সেইভাবে পরের লাইনে তিনি বলছেন, রক্ত প্রবাহের মাঝে ফেনাইয়া ওঠে। কি সেটা? অর্থাৎ মানুষের হিংসা বিদ্বেষ যখন আরেক মানুষের ওপর নেমে আসে, তখনই রক্তপ্রবাহ ফেনিয়ে ওঠে। অর্থাৎ মানুষ আর পশুর মধ্যে তো তফাৎ আছে। মানুষ যদি পশুর ন্যায় আচরণ করে, যেটাকে আমরা বলি পাশবিক আচরণ, সেটা তো মানুষকে মানায় না। তো ঠিক হিংসা বিদ্বেষ সেই রকম একটা আচরণ বহন করে আনে, এবং তার মধ্যে দিয়েই রক্তের প্রবাহ ফেনিয়ে ওঠে, ফেনাযুক্ত হয়ে বয়ে চলে। ঠিক আছে, বুঝতে পারলে? কে বুঝতে পারলে না বলো। আচ্ছা, পরের লাইনটা আছে যেটা, সোনার মুকুট কত ফুটে আর টুটে। এই লাইনটায় আগের লাইনটায় যেটা ধরো, সেখানে হিংসা ক্রোধ মানুষের পৈশাচিক আচরণ এই সমস্ত কিছুর মধ্যে দিয়েই রক্তপ্রবাহ তোমার একটা অর্থাৎ একটা ধ্বংসাত্মক রূপ ফুটে উঠেছে। রক্তপ্রবাহ ফেনিয়ে ওঠে, অর্থাৎ একটা ধ্বংসের কালো ছায়া যেন ঘনিয়ে আসে। দেখো, ইতিহাস যদি পর্যালোচনা করো দেখতে পাবে যে বিভিন্ন সংগ্রামের পর প্রচুর মানুষের সংগ্রাম, তাদের রক্তধারা সমস্ত কিছু ইতিহাসে পাতায় কিন্তু, যেখানে তোমরা দেখবে যে সেই সমস্ত কিছুর ওপর যখন একটা রাজশক্তি তাদের বিজয়ের চিহ্ন হিসেবে সোনার মুকুট পরিধান করে, অর্থাৎ একটা শক্তি দেখবে রাজত্ব করছে, তাদেরকে সরিয়ে দিয়ে আবার আরেকটা শক্তি যখন সেখানে তার রাজত্ব কায়েম করছে, সেই যে ব্যাপারটা, অর্থাৎ কত সোনার মুকুট ফুটে আর টুটে। ফুটে অর্থাৎ ফোটে, শোভা পায়, আর টুটে অর্থাৎ ভেঙে যায়। তো একটা রাজত্ব যখন শুরু হলো, সে কী করলো? সোনার মুকুট পরে তার রাজত্বের সূচনা হলো। অর্থাৎ একটা বিজয়ী রাজশক্তি মাথায় সোনার মুকুট পরে সে তার যে জয়টাকে নিশ্চিত করলো। আবার দেখো, সেই বিজয়ী শক্তিটা আবার পরবর্তীতে যখন কারুর কাছে হেরে যাচ্ছে, তখন কিন্তু তার ওই যে বিজয়ের যে মুকুট, তার ওই যে ইতিহাস, সেই ইতিহাসটা কিন্তু ম্লান হয়ে যাচ্ছে, সেটা টুটে যাচ্ছে, অর্থাৎ ভেঙে যাচ্ছে। আবার নতুন করে কিন্তু আবার ইতিহাস রচনা হচ্ছে, আর একটা সাম্রাজ্যের সৃষ্টি হচ্ছে। ঠিক আছে, বুঝতে পেরেছো? দেখো, আমাকে পিনাকি প্রশ্ন করেছিলে, তুমিও দেখো যে বুঝতে পারলে কিনা। আচ্ছা, পরের লাইনে আছে দেখ, সভ্যতার নব নব কত তৃষ্ণা ক্ষুধা, উঠে কত হলাহল, উঠে কত সুধা। অর্থাৎ এই যে নতুন নতুন সভ্যতা রচিত হচ্ছে,
সেই সভ্যতায় মানুষের মধ্যে রয়েছে তৃষ্ণা, রয়েছে ক্ষুধা। অর্থাৎ দেখো, একটা সভ্যতা শুরু হচ্ছে, আবার পরবর্তীতে আরেকটা সভ্যতা শুরু হচ্ছে। এই যে বিবর্তন হচ্ছে, সেই বিবর্তনের মধ্যে রয়েছে সৃষ্টি, রয়েছে ধ্বংস, রয়েছে উত্থান পতন। তাহলে এর মধ্যে দিয়ে মানুষের জীবন প্রবাহ কিন্তু বয়ে চলেছে। সেই জীবন প্রবাহের মধ্যে একটা সভ্যতায় কিন্তু মানুষ সব কিছু পাচ্ছে না। তাহলে এই যে না পাওয়ার যে তার ভেতরে বেদনা, না পাওয়ার জন্য যে মনের মধ্যে একটা অতৃপ্তি, হ্যাঁ, আমি কোনো কিছু না পেলে, মন মতো না পেলে, এই যে একটা ভেতর থেকে একটা কী জন্মায়, একটা তৃষ্ণা বলো, ক্ষুধা বলো, এর থেকেই জন্মায় তো। অর্থাৎ আরেকটা যে নতুন সভ্যতা যখন হয় পরবর্তীতে, তখন মানুষ দেখবে আগেরটায় যেটা পায়নি, আগেরটায় যে হিংসায় হয়তো জর্জরিত ছিল, বা প্রচণ্ড রক্তপাতে হয়তো জর্জরিত ছিল, সেটাকে ভুলে কিন্তু মানুষ আবার নতুন করে নতুন কিছু ভাবনা ভাবতে শুরু করে, ভালো কিছুর। এই যে তার ভেতরে যে ইচ্ছাটা, সেটাই হচ্ছে তোমার নতুন নতুন তোমার তৃষ্ণা, ক্ষুধা এগুলোকে জাগিয়ে তোলে। আর এই যে সভ্যতার মধ্যে দিয়ে দেখো উঠে কত হলাহল, হলাহল অর্থাৎ বিষ, আর উঠে কত সুধা, সুধা শব্দের অর্থ অমৃত। যখন সমুদ্র মন্থন হয়েছিল, সেই সময় উঠে এসেছিল যে বিষ, সেই তোমার তার থেকে বিষ, তোমার তো জানো গল্প কথা, যেটা যে দেব অসুরের যখন যুদ্ধ হয়েছিল, সেই সমুদ্র মন্থনে যে বিষটা উঠে এসেছিল, সেটা মহাদেব তার গলায় আর কি ধারণ করেছিলেন। আর সেই মন্থন শেষে যে অমৃত উঠে এসেছিল, দেবতারা সেই অমৃত বা সুধা, সেটা দেবতারা পান করেছিলেন, এবং যার জন্যে তারা অমরত্ব লাভ করেছিলেন। তো সেই সভ্যতার সঙ্গেও মানুষের যে পাশবিক আচরণের মধ্যে বিভিন্ন যে সর্বনাশ, সেগুলো যুগযুগান্তর ধরেই ঘটছে। কিন্তু তার মধ্যেও মানুষের বিভিন্ন শুভ যে কাজ, ভালো যে কাজ, সেই ভালো কাজেও কিন্তু সভ্যতার কিছুটা হলেও ভরে উঠছে। আচ্ছা, এ পর্যন্ত তোদের নিশ্চয়ই কারো কোনো অসুবিধা নেই, কারণ কেউ কোনো প্রশ্ন আমাকে করিসনি। তাহলে আমি ধরে নেব কারোর কোনো অসুবিধা নেই। তাহলে পরের লাইনে চলে যাই। শুধু হেথা দুই তীরে কে বা জানে নাম, দোহা পানে চেয়ে আছে দুইখানি গ্রাম। এই খেয়া চিরদিন চলে নদী স্রোতে, কেহ যায় ঘরে, কেহ আসে ঘর হতে। দেখো, দোহা পানে চেয়ে আছে, দুজনে দুজনার প্রতি, দুজনে দুজনার দিকে চেয়ে আছে। তারা কারা? তারা দুটি গ্রাম। দুটি গ্রামের নাম কিন্তু কবি এখানে উল্লেখ করেননি। কবি জানেন যে নানান এই ভাঙা গড়া, বিদ্বেষ, হিংসা, লড়াই, সমস্ত কিছুর মধ্যে দিয়ে, উত্থান পতনের মধ্যে দিয়ে এক সভ্যতা আসে, আর এক সভ্যতা যায়। এইভাবে সভ্যতার পর সভ্যতা এগিয়ে চলে, ইতিহাস রচিত হয়। কিন্তু এই যে দুটো গ্রাম, সেই দুটো গ্রাম কিন্তু একইভাবে একে অপরের দিকে চেয়ে থাকে, একইভাবে। অর্থাৎ এই যে মানে সভ্যতার যে ইতিহাসটা, সভ্যতার ইতিহাস বলতে তোমার একদম ধরো এই যে বিভিন্ন সভ্যতা শুরু, সাম্রাজ্যের শুরু, সাম্রাজ্যের শেষ, এই যে সম্পর্কটা, এই সম্পর্কের সঙ্গে কিন্তু কোনো রকম সম্পর্ক কিন্তু এই খেয়া নদীর স্রোতে তার ভেসে চলা, এটার মধ্যে নেই।
কারণ কি, এই যে বাইরের যে জগৎটা, অর্থাৎ সাম্রাজ্যবাদী শক্তি, তাদের যে তোমার লক্ষ্য, তার সঙ্গে কিন্তু সে একেবারেই একেবারেই আলাদাভাবে অবস্থান করছে এই খেয়া নৌকো এবং নদী। কারণ তাদের কিন্তু দেখো কোনো রকম উত্থান পতন নেই, তাদের বয়ে চলা, নদীর বয়ে চলা এবং সেই নদীর বুকের ওপর দিয়ে যাত্রীদের পারাপার, সময় বদলাচ্ছে, সভ্যতা বদলাচ্ছে, কিন্তু এই নদীর ইতিহাস এবং তার ওপর দিয়ে মানুষের ভেসে চলা, এর কিন্তু কোনো বদল নেই। সম্পূর্ণরূপে এই দুটো কিন্তু ওই যে সভ্যতার যে তোমার পরিবর্তন, তার থেকে নিজেকে দূরে রেখেছে। এবং একইভাবে এই খেয়া কিন্তু চিরদিন চলছে নদীর স্রোতে, অর্থাৎ মানব সভ্যতার যে প্রবাহ, এগিয়ে চলার যে প্রবাহ, সেই প্রবাহকেই কিন্তু এটা চিহ্নিত করছে। অর্থাৎ নদী যেমন বয়ে চলেছে, ঠিক একই ধারায় মানুষজনের যাতায়াত, অর্থাৎ মানুষজন সেই সভ্যতার কালগর্ভে কিন্তু হারিয়ে যাচ্ছে না। সভ্যতার পরিবর্তন হচ্ছে ঠিকই, সভ্যতার উত্থান পতন ঘটছে ঠিকই, কিন্তু মানুষজন কিন্তু হারিয়ে যাচ্ছে না। তাদের কিন্তু চলমান যে শক্তি, যে প্রবাহ ধারা, সেটা কিন্তু একই রকমভাবে বয়ে চলেছে।